আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ তোমাদের ফাইনাল রিভিশন ব্যাচ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স এর আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের হচ্ছে ওয়ান শট এমসিকিউ রাসায়নিক বন্ধন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করব ইনশাআল্লাহ। তো আমি ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। প্রথম আমাদের যে এমসিকিউটা দিয়ে স্টার্ট হয়েছে সেটাতে আমাদের বলছে যে হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর যোজ্যতা ইলেকট্রন কয়টি। আচ্ছা, যোজ্যতা ইলেকট্রন কি? আমরা জানি যে একদম লাস্ট শেলে যে কয়টা ইলেকট্রন থাকে, কোনো একটা মৌলের পরমাণুর একদম শেষ যে স্তর বা লাস্ট যে শেল, সেই শেলে যে কয়টা ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন সংখ্যা হলো মূলত যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে, সেই ইলেকট্রন সংখ্যা হলো আমাদের মূলত যোজ্যতা ইলেকট্রন। আর হ্যালোজেন কারা? হ্যালোজেন হচ্ছে আমরা জানি যে যারা সামুদ্রিক লবণ উৎপাদনকারী তারা হচ্ছে হ্যালোজেন, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা হচ্ছে মূলত হ্যালোজেন সমূহ। ঠিক আছে, তো হ্যালোজেন যারা আছে এদের প্রত্যেকেরই হচ্ছে লাস্টের যে শেল আছে সেই লাস্টের শেলে ইলেকট্রন হচ্ছে যে 7টা করে। কয়টা করে? 7টা করে। অর্থাৎ আমি এক্সাম্পল দিচ্ছি, সমস্যা নেই। তো আমরা এটার আনসার হবে কয়টা? এটার আনসার হবে হচ্ছে 7টা, ডিরেক্টলি 7টা। তো এইরকম হচ্ছে আরো কয়েকটা হ্যালোজেন যারা আছে অর্থাৎ সামুদ্রিক লবণ উৎপাদনকারী, এরকম কয়েকটা মৌল যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এদের প্রত্যেকেরই হচ্ছে কোশ্চেনটা যদি হ্যালোজেন না দিয়ে যদি ফ্লোরিন বলতো তাহলে ফ্লোরিনেরও 7টা হইতো। যেমন ফ্লোরিনের আমরা জানি কত? ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9। ফ্লোরিনের হচ্ছে পারমাণবিক সংখ্যা 9, ক্লোরিনের 17। আচ্ছা, ফ্লোরিন দিয়ে আমি এক্সাম্পলটা দিই। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, তার মানে কি? প্রোটন সংখ্যা 9টা, ইলেকট্রন সংখ্যা 9টা। ঠিক আছে, তাহলে ইলেকট্রন সংখ্যা যদি 9টা হয় তখন ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p, এখানে কত হবে? 4, আর এখানে 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একদম বাইরের যে শেল আছে সেই শেলে ইলেকট্রন আছে কয়টা? 5টা, আর 2টা 7টা। তাহলে আনসার হবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই প্রত্যেকটার ক্ষেত্রে কয়টা হবে? 7টা হবে। তো এটাই হচ্ছে আমাদের 1 নম্বর কোশ্চেনটা বলছে। আচ্ছা, আমি একবার চেক করে নিচ্ছি যে সব ঠিক আছে কিনা। হ্যাঁ, সকল কিছু অলোকে আছে। আচ্ছা, তারপর বলছে যে অক্সিজেনের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কত? তাহলে আমরা যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি, এখানে তোমরা হচ্ছে খাতার লাস্টের পৃষ্ঠায়, তোমাদের এসএসসি পরীক্ষা খাতার লাস্টের দিকে, হ্যাঁ একদম লাস্টে যে পেজটা থাকে ওইটা হয়তো বা কোনো কিছু লেখা থাকে বা লেখা নিষেধ থাকে, তার আগে যে পেজ থাকে সেখানে তোমরা রাফ লিখে দেন হচ্ছে তোমরা রাফ করতে পারবে, দেন পরে আবার ওগুলো কেটে দিতে পারবে। ঠিক আছে, তো কথা হচ্ছে অক্সিজেনের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা চাইছে। তাহলে আমরা অক্সিজেনের সবাই জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। তাহলে ইলেকট্রন সংখ্যা 8টা। তাহলে আমরা অক্সিজেনের ক্ষেত্রে ইজিলি আমরা বলতে পারি যে ইজিলি এটারই হবে কত? 1s2 ইলেকট্রন বিন্যাস, 2s2, 2p, 4টা, আর হচ্ছে যে ওখানে কয়টা লাগে? 8টা হইতে, 2p4। তাহলে লাস্টের যে শেল, একদম বাহিরের যে শেল আছে, সেই বাহিরের শেল একদম বাহিরের যে স্তর, সেখানে ইলেকট্রন কয়টা আছে? 4 আর 2 6টা। তাহলে আমরা দেখলাম যে অক্সিজেনের যোজ্যতা স্তর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কোশ্চেনে চাইছে। তাহলে আনসার হবে হচ্ছে 6। আনসার হবে হচ্ছে এখানে 6। ওকে, এই কোশ্চেনটা আসছিল হচ্ছে সিলেট বোর্ড 15, আর 1 নম্বর কোশ্চেনটা আসছিল হলো রাজশাহী বোর্ড 2022 সালে আসছিল। ঠিক আছে, তো তারপর আমাদের যে কোশ্চেনটা ওরা দিছে সেটা হচ্ছে বলছে যে জেননের কথা বলছে যে জেনন এর যোজ্যতা শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা কয়টি। আচ্ছা, আমরা জানি যে জেনন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এটা অলওয়েজ মনে রাখতে হবে যে হিলিয়াম ছাড়া, হিলিয়াম ব্যতীত বাকি যত নিষ্ক্রিয় গ্যাস আছে, যেমন হচ্ছে আর্গন, মানে হিলিয়াম বাদ দিয়ে যতগুলো হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস আছে, যেমন হিলিয়াম বাদ দিলাম, তাহলে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেশন, প্রত্যেকের যোজ্যতা স্তর অষ্টকপূর্ণ, মানে 8টা করে ইলেকট্রন আছে। তাহলে আমাদের আনসার হবে হচ্ছে 8। তো এরকম তো বাকি নিষ্ক্রিয় গ্যাসগুলো কারা? যাদের হচ্ছে 8টা করে ইলেকট্রন আছে। কয়েকটা নিষ্ক্রিয় গ্যাস এরকম হচ্ছে আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নিবে। হিলিয়াম অবশ্যই বাদ যাবে, কারণ হিলিয়ামের হচ্ছে ইলেকট্রন সংখ্যাই আছে হচ্ছে 2টা, তাহলে ও তো থাকবে না। ঠিক আছে, ও বাদ যাবে। তাহলে অন্যান্য যারা আছে তাদের প্রত্যেকের লাস্ট শেলে 8টা করে ইলেকট্রন আছে। ঠিক আছে, তাহলে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, আর হচ্ছে অর্গানেশন। তো তোমরা এটা লিখে নিবে। আচ্ছা, আমাদের 4 নম্বর যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটাতে বলছে যে নিচের কোনটির যোজনী 2 বা 2? এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2015 সালে আসছে কোশ্চেনটা। তো এখন কথা হচ্ছে যে যোজনী আসলে কি। এটা হচ্ছে আমি আমার যে এসেনশিয়াল কনসেপ্ট বা হচ্ছে বেসিক যে ক্লাসগুলো আমি নিয়েছিলাম সেখানে হচ্ছে যে খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমি এক্সপ্লেন করেছিলাম। এখন আর ওগুলো আমি রিপিট করতেছি না। জাস্ট নর্মালি হচ্ছে আমরা জানি কি যোজনী হলো আমাদের মূলত বাইরের যে বইগুলো আছে সেগুলোর সংজ্ঞা থেকে আমরা জানি যে ইজিলি যে অষ্টক পূরণের জন্য কোনো মৌল তার লাস্ট শেল থেকে যে কয়টা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ বা শেয়ারিং এর জন্য যেই নাম্বারটা জড়িত সেই নাম্বারটাই হচ্ছে মূলত
আমাদের যোজনী। যেমন হচ্ছে সাপোজ এখানে হচ্ছে আমি যদি বলি সোডিয়ামের কথা, সোডিয়াম অষ্টক পূরণের জন্য কি করে, একটা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এই যে নাম্বারটা 1, এই 1ই হচ্ছে সোডিয়ামের যোজনী, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম কি করে, পটাশিয়াম অষ্টক পূরণের জন্য কি করে, একটা ইলেকট্রন এর শেয়ার করে, মানে সরি একটা ইলেকট্রনে ত্যাগ করে, ঠিক আছে, ত্যাগ করে ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হয়। এই যে এক যে নাম্বারটা, অর্থাৎ অষ্টক পূরণের লক্ষ্যে এই যে কয়টা ইলেকট্রন, মানে কোনো একটা মৌল যে কয়টা ইলেকট্রন ত্যাগ করলো বা হচ্ছে গ্রহণ করলো অথবা শেয়ার করলো, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাই মূলত ওই মৌলটার যোজনী। এটাই হচ্ছে বাইরের বই থেকে একদম অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা, ঠিক আছে। তো কথা হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যোজনী তাহলে কার 2 হবে, অবশ্যই ক্যালসিয়ামের 2 হবে, কারণ ক্যালসিয়াম হচ্ছে অষ্টক পূরণের জন্য কি করে, 2টা ইলেকট্রন ত্যাগ করে। নাম্বারটা কত, নাম্বারটা হচ্ছে 2, অর্থাৎ এই যে নাম্বারটা এটাই হচ্ছে যে যোজনী, ঠিক আছে। পরবর্তীতে আমরা দেখি যে এটা হাত হিসেবেও কি হয়, মানে আমরা হাত হিসেবে বিবেচনা করতে পারি, ঠিক আছে। তাহলে এটার আনসার হবে হচ্ছে ক্যালসিয়াম। ওকে, তো এরকম আরো কয়েকটা মৌল যেমন তোমরা লিখে নিতে পারো, যেমন ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, তারপর কি জিঙ্ক আছে, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে যে জিঙ্ক আছে। এদেরও কত, এদেরও যোজনী 2, অবশ্যই তোমরা লিখে নাও এদেরও, এর কারণ এগুলো এমসিকিউতে দেখা যাচ্ছে রিলেভেন্ট দিয়ে দিতে পারে, এদেরও যোজনী 2। আচ্ছা, তো তোমরা এখানে লিখে নাও। তো পরে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে কোন মৌলটির যোজনী 0, ঠিক আছে। তো এইটা মাথায় রাখতে হবে যে নিষ্ক্রিয় গ্যাস যারা আছে, যেমন ওই যে আমি বলছিলাম যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেশন, এই যে নিষ্ক্রিয় গ্যাস যারা আছে, ঠিক আছে, এদের হচ্ছে মূলত যোজনী 0, ঠিক আছে। তাহলে এখানে নিষ্ক্রিয় গ্যাস কি আছে, সোডিয়াম এত না, নিকেল না, পটাশিয়াম না, ক্রিপ্টন, হ্যাঁ ক্রিপ্টন হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস, তাহলে ক্রিপ্টনের যোজনী হবে 0। তাহলে এখানে আমাদের আনসার হবে, এটা কোশ্চেন আসছিল হচ্ছে কুমিল্লা বোর্ড 2021 সালে আসছিল, আনসার হবে হচ্ছে ক্রিপ্টন। তারপর আমাদের একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে কোনটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, অর্থাৎ আচ্ছা পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে এরকম কয়েকটা মৌলের নাম আমাদের মনে রাখতে হবে, বেশি না, 5টার মতো, অ্যাপ্রক্সিমেটলি 5টার মতো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তো কথা হচ্ছে পরিবর্তনশীল মানে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, এখানে আমরা জানি আয়রন, আমি লিখে দিচ্ছি, তোমরা 5টা মনে রাখবে, ঠিক আছে। তো সেই 5টা হচ্ছে আয়রন, ফসফরাস, কার্বন, সালফার। এখানে নিচে লিখে নিবে যে আয়রন, ফসফরাস, কার্বন, সালফার এবং কপার, ঠিক আছে। এই 5টা মনে রাখলেই হবে ইনশাআল্লাহ। কপার কি করে, ইত্যাদি মৌল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, ইত্যাদি মৌল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। মানে হচ্ছে কোনো সময় এদের যোজনী হচ্ছে সক্রিয় যোজনী 2 হয়, যেমন আয়রনের ক্ষেত্রে উদাহরণটা দিই আমি, যেমন আয়রন আছে, আয়রনের কোনো সময় যোজনী হচ্ছে সক্রিয় যোজনী থাকে +2, আবার কোনো সময় হচ্ছে এর সক্রিয় যোজনী থাকে +3, ঠিক আছে। যেমন একটা উদাহরণ দিই আমি, তোমাদের লেখা লাগবে না, জাস্ট বোঝো। যেমন আমি লিখলাম যে FeCl2, তাহলে একটা ক্লোরিনের জন্য -1, 2টা ক্লোরিনের জন্য -2, তাহলে একটা আয়রনের জন্য থাকবে হচ্ছে +2। তাহলে এই ক্ষেত্রে সক্রিয় হলো কত, সক্রিয় যোজনী হলো +2। আর আমি যদি বলি FeCl3, তাহলে এখানে একটা ক্লোরিনের জন্য -1, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে -1 মানে টোটাল সামগ্রিকভাবে এটা কিভাবে আসলো, সামগ্রিকভাবে টোটাল যৌগের যে নিট যে চার্জটা সেটা 0 ধরা হয়, ঠিক আছে। তো কথা হচ্ছে যে এই বেসিক বাই কনসেপ্টগুলো হচ্ছে যে আমি আগেও বলছি, এখনো বলতেছি, সেটা হচ্ছে আমার যে হচ্ছে যে আগের যে এসেনশিয়াল কনসেপ্টের যে লেকচার আছে সেখানে হচ্ছে যে আমি আলহামদুলিল্লাহ এগুলো ক্লিয়ার করে দিয়েছি, এখন আর এগুলো আমি রিপিট করবো না, ঠিক আছে। তো তোমরা হচ্ছে কমেন্ট সেকশন এবং হচ্ছে যে ডিসক্রিপশন বক্সে তোমরা হচ্ছে যদি কেউ সেই থিওরি লেকচার বা বেসিকে যদি সমস্যা থাকে তাহলে তোমরা সেই লেকচারগুলো দেখে এগুলো ক্লিয়ার করে নিতে পারবে ইনশাআল্লাহ। এখনও তোমাদের পর্যাপ্ত পরিমাণে সময় আছে, এই সময়টা তোমরা কাজে লাগাও। অবশ্যই এটা আমি মনে প্রাণে বিলিভ করি যে তোমরা তোমাদের এসএসসি এক্সামে প্রত্যেকেই যে বোর্ড থেকেই পরীক্ষা দাও না কেন প্রত্যেকেই ভালো করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে একটা ক্লোরিনের জন্য -1, তাহলে 3টে ক্লোরিনের জন্য হচ্ছে -3। তাহলে এখানে সেম করতে হলে মানে 0 করতে হলে আলটিমেট চার্জ মানে টোটাল নিট চার্জ যদি 0 করতে হয় তাহলে এটা এখানে +3 দিতে হবে, কারণ +3 -3 সমান এবং বিপরীত, তাহলে আলটিমেটলি এটা নিট থাকে 0। তাহলে এখানে সক্রিয় আমাদের যোজনী কত, +3, আর উপরে সক্রিয় যোজনী কত, উপরে সক্রিয় যোজনী হচ্ছে +2। তাহলে একই সাথে আমরা দেখলাম যে আয়রনের একবার হলো +2 আর একবার হলো +3, তার মানে আয়রন কি করে, পরিবর্তনশীল যোজনী পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। আশা করি আমাদের বিষয়টা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো আমি এখন এই এমসিকিউ এটা মুছে দিচ্ছি আমি। আচ্ছা, পরে আমাদের একটা কোশ্চেন আসছে, সেটা আসছে হচ্ছে
7 নম্বর যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে কোন মৌলটির যোজনীয় যোজ্যতা ইলেকট্রন সমান। আচ্ছা, যোজ্যতা ইলেকট্রন কি? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে লাস্ট শেলে যেই কটি ইলেকট্রন থাকে, একদম শেষের শেলে যে কটি ইলেকট্রন থাকে লাস্ট শেলে, ঠিক আছে, সেটাই হচ্ছে মূলত যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে, এটা আমি বেসিক ক্লাসগুলোতে বলে আসছি আলহামদুলিল্লাহ। আমাদের যে এসেনশিয়াল কনসেপ্টের ক্লাস বা বেসিক ক্লাস বা সিকিউর যে ক্লাস ছিল, তোমরা যেটাই বলো না কেন, সেখানে আমি এগুলো ক্লিয়ার করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর হচ্ছে যোজনী কি? যোজনীর সংজ্ঞাটা আমি কিছুক্ষণ আগে দিয়েছি। তাহলে কথা হচ্ছে যে যোজনীয় যোজ্যতা ইলেকট্রন সমান কোনটাই হবে? অবশ্যই এই ম্যাগনেসিয়াম হবে। কেন? কারণ ম্যাগনেসিয়াম কি করে? অষ্টকোণের জন্য ইলেকট্রন ত্যাগ করে কয়টা? 2টা। ম্যাগনেসিয়াম 2+ পরিণত হয়, ঠিক আছে, তাহলে এখানে +2 অর্থাৎ যোজনী 2। আবার ম্যাগনেসিয়ামের লাস্ট শেলে ইলেকট্রন কয়টা আছে? অবশ্যই হচ্ছে 2টা আছে, কারণ ম্যাগনেসিয়াম কত? 12। আমরা লিখতে পারি 1s2 2s2 2p6 দেন হচ্ছে 3s2। তাহলে লাস্ট শেলে আমাদের ইলেকট্রন কয়টা আছে? এটা হচ্ছে লাস্ট শেল। লাস্ট শেলে ইলেকট্রন আছে 2টা, তাহলে যোজনীয় 2, যোজ্যতা ইলেকট্রনও 2। ঠিক আছে, তো আমরা আশা করি বিষয়টা আমাদের ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের 8 নম্বর যে কোশ্চেনটা বলছে, সেখানে বলছে যে কার্বন মনোঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কত? কোশ্চেনটা আসছে হচ্ছে দিনাজপুর বোর্ড 2023 সালে আসছে। তো কার্বন মনোঅক্সাইড যে আছে, এদের আমাদের বুঝতে হবে যে কার্বন মনোঅক্সাইডের সংখ্যাটা কিরকম। সেটা হচ্ছে আমরা ইজিলি লিখি যে কার্বন মনোঅক্সাইড হচ্ছে জাস্ট CO দিয়ে লিখি। কিভাবে লিখি? এটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড, সেটা আমরা একদম ছোটবেলা থেকেই জানি যে এটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড। এখন কথা হচ্ছে যে কার্বন মনোঅক্সাইডে একটা অক্সিজেনের জন্য আমরা জানি যে -2 আমরা ধরি, ঠিক আছে, চার্জ। আচ্ছা, -2। তাহলে আমরা জানি যে একটা টোটাল যৌগের কি হয়? টোটাল যৌগের নিট হচ্ছে 0 হয়, ঠিক আছে। তাহলে যদি 0 হয়, তাহলে এখন আমাকে টোটাল যৌগের নিট যদি 0 বানাইতে হয়, তাহলে অবশ্যই এই কার্বনের জন্য কি ধরতে হবে? +2। তার মানে এই যে +2 যে আছে, এটি তো কার্বনের কি? এটি হচ্ছে কার্বনের সক্রিয় যোজনী, অর্থাৎ এই যৌগটাই ক্রিয়াশীল যে যোজনী, সেটাই হচ্ছে সক্রিয় যোজনী। ঠিক আছে, তাহলে সক্রিয় যোজনী কত হবে? অবশ্যই 2 হবে। আনসার হবে হচ্ছে 2। ওকে, তারপরে বলছে যে H2, 9 নম্বর কোশ্চেনটা বলছে যে H2SO3 যৌগে সালফারের সুপ্ত যোজনী কত? ঠিক আছে, সালফারের H2SO3 যৌগে সালফারের সুপ্ত যোজনী কত? কোশ্চেনটা আসছে হচ্ছে বরিশাল বোর্ড 2024 সালে আসছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে H2SO3, ভালো কথা, আমরা লিখি H2SO3। আর আমরা জানি কি? আমরা জানি হচ্ছে প্রথমে আমরা সক্রিয় যোজনী বা এই যৌগটাতে সালফারের যে ক্রিয়াশীল যে যোজনীটা, সেটা আমরা ফার্স্টে বের করি। প্রথমে আমরা সেই কাজটা করি। তো আমরা একটা ব্যাপার জানি যে ইজিলি আমরা হচ্ছে যে জারণ মান আমরা ইজিলি বের করতে পারি। যেমন একটা অক্সিজেনের জন্য -2 হয়, তাহলে 3টার জন্য হচ্ছে মাইনাস কি হয়? 3টার জন্য -2 × 3 অর্থাৎ -6। ওকে, আর অলওয়েজ হাইড্রোজেনের জন্য হাইড্রাইড ব্যতীত, কারণ নিচেরটাতে হাইড্রাইডের উদাহরণ আছে। আচ্ছা, যাই হোক, ওটা হচ্ছে আমরা পরে দেখতেছি, সমস্যা নাই। যেমন এখানে আমরা -6 দেখলাম। আর হচ্ছে অলওয়েজ হচ্ছে হাইড্রাইড ব্যতীত অলওয়েজ হাইড্রোজেন কি হয়? +1 আমাদের ধরা লাগে। তাহলে +1 যদি হয়, তাহলে +1 দুইটার জন্য কি? +2। ঠিক আছে, তাহলে আমরা +2 ধরলাম। আর আমরা জানি যে টোটাল কি? টোটাল যৌগটাতে মানে যে কোনো যৌগ হোক, সেটা হচ্ছে যে টোটাল একটা যৌগে আমাদের নিট যে হচ্ছে চার্জ, সেটা হচ্ছে কি হবে? 0 হবে। ঠিক আছে, ওকে, বা নিট জারণ মান 0 হবে। তো এখন কথা হচ্ছে এই যে সালফার যে আছে, তাহলে সালফারকে আমরা যদি এখন টোটাল যৌগটার নিট যদি হচ্ছে আমরা 0 বানাইতে চাই, তাহলে কি করা লাগবে? এখানে যদি +2, এখানে যদি আমি +4 দেই, তাইলে তো +4 আর +2 মানে +6, এখানে +6 এখানে -6, তাহলে +6 -6 মিলে আলটিমেটলি 0 হয়ে যায়, মানে টোটাল যৌগের যে নিট যে জারণ মান সেটা। ঠিক আছে, তাহলে আমরা অতএব বলতে পারি যতএব এখানে সালফারের সক্রিয় যোজনী 4+4 আর হচ্ছে, আর এইটা অলওয়েজ মনে রাখতে হবে যে সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে +6। সালফারের সর্বোচ্চ যোজনী +6। অতএব সালফারের, আচ্ছা, সুপ্ত যোজনী কিভাবে আমরা বের করবো? সুপ্ত যোজনী বের করার সূত্রটা হচ্ছে অলওয়েজ সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী, সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। ঠিক আছে, এটাই হচ্ছে সুপ্ত যোজনী বের করার নিয়ম। ঠিক আছে, তাহলে সালফারের সুপ্ত যোজনী হবে = 6, মানে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী, মানে 6 - 4, অর্থাৎ এখানে আনসার হবে 2। এখানে আনসার হবে কত? এখানে আনসার হবে হচ্ছে 2। কোশ্চেনটা আসছিল বরিশাল বোর্ড 2024 সালে আসছে। ঠিক আছে, ওকে। এরপরে যে কোশ্চেনটা বলছে যে H2S যৌগে সালফারের
সুপ্ত যোজনী কত? তো আমি বলছি কি যে হাইড্রাইড ব্যতীত, এই যে কিছুক্ষণ আগে বললাম, অর্থাৎ হাইড্রাইডে শুধুমাত্র হাইড্রাইডের বেলায় আমরা হাইড্রোজেন যে আছে তাকে -1 হিসাবে আমরা কনসিডার করবো। তাহলে যদি -1 যদি হয়, একটার জন্য -1, আচ্ছা আমি নিচেই লিখি, H2S আছে না, H2S, তাহলে একটার জন্য যদি -1 হয়, একটা মানে হাইড্রাইডে দেখা যাচ্ছে যে একটা হাইড্রোজেনের জন্য যদি -1 হয়, তাহলে দুইটা হাইড্রোজেনের জন্য কি -2, তাহলে এখানে সালফারের কি জন্য কি হবে? তাহলে সালফারের জন্য হবে +2, ঠিক আছে। আর আমরা জানি যে সালফারের সর্বোচ্চ যোজনী কত? সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে +6, ঠিক আছে। আর কথা হচ্ছে এখানে তাহলে সক্রিয় যোজনী কত? সালফারের সক্রিয় যোজনী +2, ঠিক আছে। তাহলে অতএব সালফারের সুপ্ত যোজনী হবে হচ্ছে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বিয়োগ যাবে, ঠিক আছে। তাহলে 6 = 6 - 2, দ্যাট মিনস এটার আনসার হবে 4, এটার আনসার হবে 4 কোশ্চেন। আচ্ছা আমাদের 11 নম্বর যে কোশ্চেনটা দিছে সেখানে আমাদের বলছে যে SF4 যৌগে সালফারের সুপ্ত যোজনী কত? কোশ্চেনটা আসছে হচ্ছে রাজশাহী বোর্ড 2023 সালে আসছে। তো আমরা এর আগে যে প্রবলেমগুলো করেছি ঠিক সেই নিয়মই হচ্ছে আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে যে আমি লিখতেছি SF4 যে যৌগটা আছে, আগে সক্রিয় যোজনীটা বের করি, SF4। এখন একটা ফ্লোরিনের জন্য জানি যে আমরা -1 ধরি, তাহলে 4টা ফ্লোরিন আছে এখানে, অর্থাৎ -4 হবে উপরে। তাহলে এখানে যদি আমরা টোটাল যৌগটা নিট যদি আমি 0 বানাইতে চাই, তাহলে হচ্ছে মানে তাহলে কি করতে হবে? নিট চার্জ 0 বানাইতে হলে অবশ্যই সালফার অবশ্যই +4 ধরতে হবে। তার মানে কি? তার মানে সালফারের এখানে সালফারের কি? সালফারের সক্রিয় যোজনী +4। আর আমরা জানি যে সালফারের ম্যাক্সিমাম বা সর্বোচ্চ যোজনী কত? সর্বোচ্চ যোজনী হচ্ছে +6। তাহলে আমরা বলতে পারি যে অতএব সুপ্ত যোজনী, অতএব এখানে সালফারের সুপ্ত যোজনী কত? অতএব এখানে সালফারের সুপ্ত যোজনী হবে সর্বোচ্চ যোজনী থেকে বিয়োগ যাবে হচ্ছে সক্রিয় যোজনী, অর্থাৎ 6 - 4, দ্যাট মিনস এটার আনসার হবে 2। এটার আনসার কত হবে? 2 হবে, ঠিক আছে। এটার আনসার হবে 2 এক্স্যাক্টলি। তো 12 নম্বর যে কোশ্চেনটা বলছে সেটা হচ্ছে SF6 যৌগে সালফারের সুপ্ত যোজনী কত? কোশ্চেনটা আসছে হচ্ছে চিটাগাং বোর্ড 2023 সালে আসছে, ঠিক আছে। তো SF6 যে যৌগটা আছে আমরা দেখি SF6, তাহলে একই নিয়ম, এখানে হবে -6, এখানে হচ্ছে +6। তাইলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি সক্রিয় কত? সক্রিয় যোজনী এখানে সালফারের এখানে সালফারের সক্রিয় যোজনী কত? এখানে সালফারের সক্রিয় যোজনী দেখতেছি আমরা +6, সক্রিয় যোজনী +6। আর আমরা জানি যে সালফারের আর আমরা জানি কি যে সালফারের সর্বোচ্চ যোজনীও +6। অতএব দেখা যাচ্ছে যে আমরা এটাও জানি যে সালফারের সর্বোচ্চ যোজনী +6। তাহলে অতএব এখানে আমরা কি বলতে পারি? সালফারের সুপ্ত যোজনী কি হবে? অবশ্যই সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনীটা বিয়োগ হবে, অর্থাৎ = 6 - 6, আলটিমেটলি আনসার হবে হচ্ছে 0। তাহলে এটার আনসার হচ্ছে 0। 12 নম্বর যেটা আছে এটা আমাদের আনসার হচ্ছে 0, ঠিক আছে। এরপর 13 নম্বর যে কোশ্চেনটা, FeCl3 যৌগে আয়রনের সুপ্ত যোজনী কত? এটা কিছুক্ষণ আগে আমি এক্সাম্পল দিয়েছি, তারপর হচ্ছে আমি করে দিচ্ছি, সমস্যা নাই। FeCl3, তাহলে একটা ক্লোরিনের জন্য আমরা জানি যে -1 হয়, ফ্লোরিন ক্লোরিন এগুলোর জন্য কি হয়? -1 হয়, ঠিক আছে। তাহলে 3টে ক্লোরিনের জন্য আমরা জানি যে -3। তাহলে নিট যদি যৌগটা 0 বানাইতে হয় চার্জ, তাহলে হচ্ছে অবশ্যই আয়রন কি করতে হবে? +3 দিতে হবে। তাহলে এখানে আয়রনের কি? এখানে আয়রনের সক্রিয় যোজনী, এখানে আয়রনের সক্রিয় বা ক্রিয়াশীল, এখানে আয়রনের কি? সক্রিয়, যাহাই সক্রিয় যোজনী তাহাই ক্রিয়াশীল যোজনী, ঠিক আছে। তাহলে এখানে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে +3। আর আমরা জানি যে আর আমাদের কি জানা আছে যে আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে সেটাও +3। আয়রনের, এটা কিন্তু মনে রাখতে হবে, সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে +6 আর আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে +3, ঠিক আছে। আয়রনের সর্বোচ্চ যোজনী +3। তাহলে অতএব আয়রনের সুপ্ত যোজনী সেম নিয়ম, অর্থাৎ সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বিয়োগ যাবে, অর্থাৎ 3 - 3, দ্যাট মিনস এটার আনসার হবে 0। এটার আনসার হবে 0, ঠিক। আচ্ছা আমাদের 14 নম্বর যে কোশ্চেনটা বলছে, এখানে বলছে যে কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী কত? ঠিক আছে। তো কোশ্চেনটা আসছে ঢাকা বোর্ড 2020 সালে আসছে।
তো কার্বন ডাইঅক্সাইড যৌগে তাহলে আমরা এতক্ষণ যে নিয়মে করছি সেই নিয়মেই করা লাগবে। তো আমরা প্রথমে কার্বন ডাইঅক্সাইডটা যদি রাফে চিন্তা করি, কার্বন ডাইঅক্সাইড তাহলে একটা অক্সিজেনের জন্য -2, তাহলে দুইটা অক্সিজেনের জন্য হবে হচ্ছে -4। তাহলে নিট যদি আমি চার্জ 0 বানিয়ে দিতে তাহলে অবশ্যই কার্বন হবে +4। আর আমরা এটাও কিন্তু মনে রাখতে হবে সালফারের সর্বোচ্চ হচ্ছে +6, সর্বোচ্চ যোজনী, সালফারের সর্বোচ্চ যোজনী +6। দেন হচ্ছে আমরা দেখলাম যে কার্বনের কিন্তু কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে কত, কার্বনের সর্বোচ্চ যোজনী অবশ্যই +4, কার্বনের সর্বোচ্চ যোজনী +4, ঠিক আছে। আর তাহলে এখানে আমরা দেখতেছি যে কার্বনের সক্রিয় যোজনী কত, মানে যেটা ক্রিয়াশীল যোজনী সেটা হচ্ছে +4। তাহলে এখানে কার্বনের এখানে কার্বনের ক্রিয়াশীল যোজনী, ক্রিয়াশীল বা যেটাকে আমরা বলি সক্রিয়, ক্রিয়াশীল বা সক্রিয় যোজনী, সবাই দ্রুত লিখে নিবে, ক্রিয়াশীল বা সক্রিয় যোজনী হচ্ছে +4, ঠিক আছে। আর হচ্ছে আমরা আমাদের কি মনে রাখা লাগবে যে কার্বনের যে সর্বোচ্চ যে যোজনীটা সেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে +4, ওকে। তাহলে অতএব মুছে দিই, কার্বনের সর্বোচ্চ যোজনী +4। আর আমরা কি জানি যে সুপ্ত যোজনী কি, সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী বা ক্রিয়াশীল যোজনী। তাহলে সর্বোচ্চ যোজনী +4 আর সক্রিয় যোজনীও +4, তাহলে 4 - 4 আলটিমেটলি সুপ্ত যোজনী হবে 0। তাহলে এটা আমাদের সুপ্ত যোজনী হচ্ছে 0। 14 নম্বর আনসার হচ্ছে ক, এটা হচ্ছে 0 এক্স্যাক্টলি। এরপর আমাদের আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে পরে যে এক্সাম্পলটা, সেটা বলছে যে কার্বন মনোঅক্সাইড যৌগে, কার্বনের সুপ্ত যোজনী কত। তাহলে এটা আমরা ইজিলি বের করি। কার্বন মনোঅক্সাইড একটা অক্সিজেনের জন্য -2, আর যদি যৌগটা নিট চার্জ যদি 0 বানাইতে চাই তাহলে কার্বনের হচ্ছে এখানে অবশ্যই +2 হবে। তাহলে যদি +2 হয়, আমরা দেখলাম কি যে কার্বনের সর্বোচ্চ যোজনী, ম্যাক্সিমাম যে যোজনী, কার্বনের সর্বোচ্চ যোজনী, এটা মনে রাখতে হবে মাস্ট। সালফারেরটা কত ছিল, +6 ছিল, আর হচ্ছে কার্বনেরটা +4, কার্বনের সর্বোচ্চ যোজনী +4। আর এখানে কার্বনের ক্রিয়াশীল যোজনী কত, কার্বনের ক্রিয়াশীল বা সক্রিয় যোজনী, ক্রিয়াশীল বা সক্রিয় যোজনী কত হবে, মানে কত আছে সেটা হচ্ছে +2। তাহলে সুপ্ত যোজনী কি হবে, অতএব কোশ্চেনটা আছে ঢাকা বোর্ড 2021 সালে আসছে, অতএব সুপ্ত যোজনী হবে = সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনীটা বিয়োগ যাবে, অর্থাৎ 4 - 2, আলটিমেটলি আনসার থাকবে 2। তাহলে এটার আনসার হবে 2, গরু নাম্বার আনসার হবে 2, মানে এটার আনসার হবে গরু নাম্বার অর্থাৎ 2, ঠিক আছে। তো পরের যে এক্সাম্পলটা আমাদের সেটা হচ্ছে মানে পরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে ওজোন অণুর সংকেত কোনটি, এটা আসছে দিনাজপুর বোর্ড 2021 সালে আসছে, ঠিক আছে। ওজোন অণু হচ্ছে O3। তাহলে কোশ্চেনটা আরো একভাবে দিতে পারে, সেটা হচ্ছে এইভাবেও দিতে পারে যে ওজোন অণুতে কয়টা, মানে O3 লিখবে না ওরা ডিরেক্ট, ওরা লিখবে যে ওজোন অণুতে লেখার সম্ভাবনা আছে, আল্লাহ ভালো জানেন যে কিভাবে কোশ্চেনটা আসবে। এইভাবে আসার সম্ভাবনা আছে যে ওজোন অণুতে কয়টা অক্সিজেন পরমাণু আছে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে কয়টা আছে, 3টা অক্সিজেন পরমাণু একসাথে যুক্ত হয়ে কি করে, ওজোন অণু গঠন করে, ঠিক আছে। তারপর যে উদাহরণটা ওরা দিছে, মানে তারপর যে কোশ্চেনটা আমাদের ওরা দিছে সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট যৌগে মোট কতটি পরমাণু আছে। কোশ্চেনটা আছে ঢাকা বোর্ড 2023 সালে আসছে, গভীর মনোযোগ দাও। ক্যালসিয়াম ফসফেট, আচ্ছা ক্যালসিয়াম আয়ন কিভাবে আমরা লিখি, ক্যালসিয়াম 2+, আর ফসফেট আয়ন আমরা কিভাবে লিখি, PO4 3-। তাহলে এখন আমরা যদি ক্যালসিয়াম ফসফেট যদি আমরা যৌগটা গঠন করতে যাই, আমরা জানি কি যে এইভাবে যদি থাকে, এইভাবে যদি চার্জ আকার আলাদা আলাদাভাবে থাকে, মানে এভাবে কমপ্লেক্স, মানে বইতে আমাদের সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে, মেইন বই অবশ্যই ভালোভাবে রিডিং করা থাকা লাগবে, ঠিক আছে। তাহলে আমরা ইজিলি জানি কি এটা, এই যে চার্জটা এগুলো কি হয়, এটা যৌগ গঠনের সময় ইন্টারচেঞ্জ হয়, মানে এক্সচেঞ্জ হয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারবো Ca, এই যে 3- এখানে ক্যালসিয়ামের সাথে চলে আসবে Ca3, আর PO4 যে থাকবে তার সাথে যে 2 যে আছে সে 2টা হচ্ছে এখানে চলে আসবে, অর্থাৎ Ca3PO4 2, এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেটের সংকেত Ca3PO4 2, ঠিক আছে, Ca3PO4 2 এক্স্যাক্টলি। তো আমাদের তো এখন কথা হচ্ছে এইখানে কয়টা, গভীর মনোযোগ দাও, এখানে কয়টা পরমাণু আছে, কোশ্চেনে কিন্তু বলে নাই সংকেত, কোশ্চেনে বলছে কয়টা পরমাণু আছে, ঠিক আছে। কোশ্চেনটা বেশ ভালো একটা কোশ্চেন, ঢাকা বোর্ড 2023 সালে আসছে। পরমাণু ক্যালসিয়াম আছে কয়টা, 3টা। দেন ফসফরাস আছে কয়টা, এখানে ব্র্যাকেটে টোটালের সাথে গুণ হয়, অর্থাৎ 2টা, তাহলে 3 আর 2 5। এখানে অক্সিজেন আছে কয়টা, 4টা, ঠিক আছে, 4টা, আর এখানে অবশ্যই এটার সাথে গুণ যাবে, অর্থাৎ 4 × 8, তাহলে 8 আর 5 13, তাহলে আনসার হবে 13টা, ঠিক আছে। ক্যালসিয়াম ফসফেট যৌগে
13টা কি আছে ক্যালসিয়াম ফসফেট যৌগে বা 13টা হচ্ছে যে মানে পরমাণু আছে, ঠিক আছে। আচ্ছা 18 নম্বর যে কোশ্চেনটা আমাদেরকে দিছে সেখানে আমাদেরকে বলছে যে ম্যাগনেসিয়াম ফসফেটের পরমাণুর সংখ্যা কত। তো কোশ্চেনটা আমাদের দিনাজপুর বোর্ড 2023 সালে আসছে। তো ম্যাগনেসিয়াম ফসফেট, আচ্ছা আমরা তাহলে যদি ম্যাগনেসিয়াম ফসফেট যদি সংকেতটা আমরা প্রথমে বের করি, সংকেত বের করে দেন আমরা পরমাণুর সংখ্যায় যাই। তো ম্যাগনেসিয়াম ফসফেট আমরা কিভাবে বের করবো? আচ্ছা ম্যাগনেসিয়াম যে আয়নটা সেটা কিরকম হয়, ম্যাগনেসিয়াম 2+, আর ফসফেট কিরকম হয় PO4 3-, ওকে। তাহলে আমি বলছি কি যে এইভাবে যদি কমপ্লেক্স আকারে মানে বইয়ের কিন্তু ডিরেক্টলি এই ব্যাপারটা দেওয়া আছে যে কিভাবে আমরা যৌগ গঠন করব, ঠিক আছে, হোয়াটএভার। তাহলে এটা হবে কি, এটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ম্যাগনেসিয়াম যে আছে হ্যাঁ এক্সচেঞ্জ হয়, তাহলে ম্যাগনেসিয়াম যে আছে এর সাথে আসবে 3, আর PO4 যে থাকবে PO4 এর সাথে আসবে হচ্ছে 2। তাহলে এখন আমরা দেখি তো কয়টা ম্যাগনেসিয়ামে আছে 3টা, ফসফরাস 2টা, তাহলে 3 আর 2 5, আর এখানে 4 দ্বিগুণে 8, 8 আর 5 13, আনসার হবে 13, ঠিক আছে, আনসার 13 হবে, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, আলহামদুলিল্লাহ, ওকে। তো 19 নম্বর যে কোশ্চেনটা সেটা বলছে যে নিচের কোনটি অ্যামোনিয়াম ফসফেটের সংকেত। আচ্ছা তো অ্যামোনিয়াম আমরা জানি কি, অ্যামোনিয়াম যে আয়নটা আছে সেটা হচ্ছে NH4+, এটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, আর ফসফেট কি, ফসফেট হচ্ছে PO4 3-, তো এটাও তো এরকম কমপ্লেক্স আকারই আছে। তাহলে কি হবে, NH4 যে আছে NH4 এর সাথে আসবে 3, আর PO4 যে আছে এর সাথে আসবে 1, তো ওই 1 তো আর লেখা যায় না, লাগে না, তাহলে আলটিমেটলি সংকেত হবে NH4 ব্র্যাকেটে, তারপর হচ্ছে নিচে 3 দেন হচ্ছে PO4, ঠিক আছে। আশা করি আমাদের ক্লিয়ার এটা, আলহামদুলিল্লাহ। তাহলে সংকেতটা আমি উপরে লিখে দিচ্ছি আনসারটা, NH4 অ্যামোনিয়াম ফসফেট, এক্স্যাক্টলি অ্যামোনিয়াম ফসফেট, ওকে, এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ফসফেটের সংকেত। তারপর বলছে যে অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত। আচ্ছা এই কোশ্চেনটা আসছিল হচ্ছে দিনাজপুর বোর্ড 2022 সালে আসছিল, 19 নম্বর কোশ্চেনটা। দেন 20 নম্বর কোশ্চেনটাতে আমাদের বলছে যে অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত মানে বের করতে বলছে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2016 সালে আসছে। আচ্ছা অ্যালুমিনিয়াম আয়ন আমরা কিভাবে লিখি, Al3+, আর সালফেট কিভাবে লিখি SO4 2-, তো এটাও তো দেখতেছি যে এইভাবে কমপ্লেক্স আকারে আছে, যেটা আমরা বইয়ে আমরা ইজিলি দেখি যে এইভাবে থাকলে কি হয় যে এই যে চার্জ যেগুলো আছে এগুলো হচ্ছে সুন্দরভাবে ইন্টারচেঞ্জ হয়। তাহলে অ্যালুমিনিয়াম যে আছে অ্যালুমিনিয়াম তো থাকলো, এখানে আসবে 2, মানে সালফেটের যেটা আছে এটা অ্যালুমিনিয়ামের এখানে আসবে, অর্থাৎ Al2, আর SO4 যে আছে ব্র্যাকেটে অবশ্যই SO4 তার এখানে আসবে হচ্ছে অ্যালুমিনিয়ামেরটা অর্থাৎ 3, তাহলে আলটিমেটলি আনসার হবে Al2 ব্র্যাকেটে SO4 দেন হচ্ছে 3, এটাই হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত, ঠিক আছে। তো আমি হচ্ছে আনসারটা লিখে দিচ্ছি, Al2 ব্র্যাকেটে SO4 3, এটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত। তা আমরা আশা রাখতেছি যে এই কয়টা আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা আমাদের 21 নম্বর যে কোশ্চেনটা আছে এখানে আমাদেরকে বলছে যে অ্যালুমিনিয়াম 3+ আয়নের ইলেকট্রন সংখ্যা কত। কোশ্চেনটা আসছে হচ্ছে কুমিল্লা বোর্ড 2017 সালে আসছে, ঠিক আছে। তো অ্যালুমিনিয়াম 3+, আমাদেরকে বুঝতে হবে যে অ্যালুমিনিয়ামে কয়টা ইলেকট্রন আছে, অ্যালুমিনিয়ামে আছে হচ্ছে 13টা ইলেকট্রন, তাহলে 3+ অর্থাৎ ক্যাটায়নে পরিণত হয়েছে, 3টে ইলেকট্রনের চার্জ কি নেগেটিভলি চার্জড, তার মানে 3টে ইলেকট্রন ছেড়ে দিছে বা ত্যাগ করছে, ত্যাগ করার ফলে অ্যালুমিনিয়াম 3+-এ পরিণত হয়েছে। তাহলে অ্যালুমিনিয়াম 3+-এ আগে ছিল 13টা, এখন যদি 3টে ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+-এ পরিণত হয় তাহলে কয়টা হবে 13 - 3 অর্থাৎ 10টা, তাহলে এটা আমাদের আনসার হবে হচ্ছে 10, ঠিক আছে। তাহলে এরপর বলছে যে 1s2 2s2 2p6 ইলেকট্রন বিন্যাস কোনটির, তাহলে বুঝতে হবে যে টোটাল ইলেকট্রন কয়টা, এটাকে আমরা হিসাব করি। টোটাল ইলেকট্রন আছে এখানে 6টা, 2টা কত 8টা আর 2 10টা, তাহলে 10টা ইলেকট্রন কার, মানে 10টা এখানে ইলেকট্রন আছে কয়টা 10টা ইলেকট্রন, তাহলে এই 10টা ইলেকট্রন এখানে এই 4টা অপশনের মধ্যে যার 10টা ইলেকট্রন আছে যেই পরমাণু বা যেই আয়নের, ঠিক আছে, সেটাই হবে হচ্ছে যে মূলত আমাদের এই সেম মানে এইটার মতো বিন্যাস। তাহলে সেটা কত আমরা দেখি, ম্যাগনেসিয়াম কত 12, তাহলে এটা হবে না। সোডিয়াম কত, সোডিয়াম 11, এটাও হবে না। ক্যালসিয়াম 2+, মানে কি ক্যালসিয়ামে ছিল হচ্ছে 20টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন চলে গেছে তার মানে 18, এটাও হবে না। ম্যাগনেসিয়াম 2+, আচ্ছা ম্যাগনেসিয়াম হচ্ছে 12, ইলেকট্রনও 12টা, মানে পারমাণবিক সংখ্যা 12, ইলেকট্রন সংখ্যাও 12টা। আর ম্যাগনেসিয়াম 2+ মানে কি 2টা ইলেকট্রন ত্যাগ করছে বা ছেড়ে দিছে, তার মানে কি, তার মানে ইলেকট্রন আছে 10টা, কয়টা ইলেকট্রন আছে 10টা, এই যে আমরা 10 পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে আনসার হবে ম্যাগনেসিয়াম 2+, ওকে। কোশ্চেনটা আসছিল যশোর বোর্ড 2016 সালে আসছিল, ঠিক আছে। তো এরপর বলছে যে ক্যালসিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস নিচের কোনটির ন্যায়। আচ্ছা তো ক্যালসিয়াম কি, ক্যালসিয়াম 20, মানে ক্যালসিয়াম 20 আমরা জানি যে ক্যালসিয়ামের যে পারমাণবিক সংখ্যা সেটা কত 20, তার মানে যদি 20 হয় পারমাণবিক সংখ্যা তার মানে প্রোটন সংখ্যাও 20, আর কোন একটা পরমাণুর প্রোটন সংখ্যা যেই পরিমাণ থাকে ইলেকট্রন সংখ্যাও ঠিক সেই একই পরিমাণ থাকে নিউক্লিয়াসের বাইরে, ঠিক আছে। তাহলে কথা হচ্ছে 20টা যদি হয় ইলেকট্রন সংখ্যা
আর ক্যালসিয়াম 2+ পরিণত হওয়ার জন্য বা ক্যাটায়নে পরিণত হওয়ার জন্য ক্যালসিয়ামের কি করা লাগছে, 2টা ইলেকট্রন ত্যাগ করা লাগছে। তাহলে আলটিমেটলি কয়টা ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে 18টা। কয়টা ইলেকট্রন আছে 18টা। আচ্ছা এখন আমাকে দেখতে হবে যে এই অপশনগুলোর মধ্যে ইলেকট্রন 18টা কার আছে। আচ্ছা পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 19, তার মানে ইলেকট্রন আছে 19টা, তাহলে এটা হবে না। স্ক্যান্ডিয়াম 21, এটাও হবে না। আর্গন কত, আর্গন 18, তার মানে আর্গনের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 18, তার মানে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন আছে 18টা, তার মানে এইটা হলো আনসার। এইটা হলো আমাদের আনসার, গরু নাম্বার 18 আর্গন। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা আসছিল হচ্ছে কুমিল্লা বোর্ড 2017 সালে কোশ্চেনটা আসছিল। ঠিক আছে, আমি আশা রাখতেছি যে এই এমসিকিউ গুলো আমাদের ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আমাদের 24 নম্বর যে কোশ্চেনটা, এখানে আমাদের বলছে যে ক্যালসিয়াম 2+, এই যে আয়নটা আছে এখানে ইলেকট্রন সংখ্যা কত। তো এটা আমরা তো কিছুক্ষণ আগেই দেখলাম, কোশ্চেনটা আসছিল দিনাজপুর বোর্ড 2017 সালে আসছে। তো এটা হচ্ছে কত হবে আনসার, 20টা ছিল চলে গেছে, তাহলে 18টা হবে। তার মানে 24 নম্বর আনসার হচ্ছে 18। তারপর হচ্ছে যে কোনটি দ্বিপরমাণু অণু, 25 নম্বর কোশ্চেন বলছে যে কোনটি দ্বিপরমাণু অণু গঠন করে। কোশ্চেনটা আসছিল চিটাগাং বোর্ড 2021 সালে আসছে। তো ফ্লোরিন, এরা তো ফ্লোরিন, ওজোন, হিলিয়াম, বেরিলিয়াম, ভালো কোশ্চেন করছে। কথা হচ্ছে ওজোন যারা আছে, ওজনের সংকেতটা সেটা আমরা অনেকেই জানি যে অক্সিজেন 3টা, এই যে কিছুক্ষণ মানে আমরা প্রায় কম বেশি সবাই জানি যে ওজোন হচ্ছে O3। হিলিয়াম এত কি নিষ্ক্রিয় গ্যাস, মানে প্রকৃতিতে যে বিরাজ করে কি একলা একলা বিরাজ করে। ঠিক আছে, ওজোন এই হচ্ছে যে 3টা অক্সিজেন পরমাণু একত্র হয়ে তারপর হচ্ছে যে এইভাবে বিরাজ করতে থাকে। আর ফ্লোরিন যে আছে এ কি করে, 2টা একসাথে হয়ে মানে দ্বিপরমাণু বলছে, মানে 2টা পরমাণু একসাথে হয়ে কি হয় তারপর এরপর প্রকৃতিতে বিরাজ করে, যেমন ক্লোরিনে কিন্তু সেম ভাবে বিরাজ করে। ঠিক আছে, এটার আনসার হবে ক ফ্লোরিন। 25-এর আনসার হবে ক ফ্লোরিন। ঠিক আছে, তো এখন কয়েকটা দ্বিপরমাণু অণু আমরা লিখে নিই নিচে, যাতে আমাদের যেগুলো কাজে লাগতে পারে। কয়েকটি দ্বিপরমাণুক অণু, এগুলো হচ্ছে এক্সাম্পল, যেমন হাইড্রোজেন। হাইড্রোজেন প্রকৃতিতে আমি এগুলো আগেও পড়াইছি, হোয়াটএভার। হাইড্রোজেন হচ্ছে প্রকৃতিতে দেখা যাচ্ছে যে 2টা পরমাণু একত্র হয় তারপর হচ্ছে এইভাবে মানে অণু আকারে এইভাবে বিরাজ করে। ঠিক আছে, হাইড্রোজেন। তারপর হচ্ছে ফ্লোরিন, যেটা কিছুক্ষণ আগে দেখলাম। দেন হচ্ছে ক্লোরিন। ওকে, হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন। তারপর হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের অনেক একটা এক্সাম্পল হচ্ছে, পরিচিত একটা এক্সাম্পল হচ্ছে অক্সিজেন ইত্যাদি। ওকে, তারপর বলছে যে কোনটির অণুতে দ্বিবন্ধন বিদ্যমান। এই যে হাইড্রোজেন যে আছে, হাইড্রোজেন আমরা দেখলাম কি দ্বিপরমাণু, মানে অণু হাইড্রোজেন অণু হচ্ছে যে 2টা পরমাণু একসাথে মানে একই সাথে হচ্ছে যে বিরাজ, মানে একই সাথে বন্ধনে আবদ্ধ হয়ে এরপর হচ্ছে যে দেখা যাচ্ছে যে কি করে প্রকৃতিতে বিরাজ করে। ঠিক আছে, তাহলে এটা দ্বিপরমাণু। অক্সিজেন যে আছে এও দ্বিপরমাণু, নাইট্রোজেন যে আছে এও দ্বিপরমাণু, ক্লোরিন যে আছে এও দ্বিপরমাণু, প্রত্যেকেই দ্বিপরমাণু। কিন্তু দ্বিপরমাণু খাওয়া সত্ত্বেও এদের মধ্যে যে বন্ধন, ঠিক আছে, সেটা ভিন্ন ভিন্ন। যেমন হাইড্রোজেন আর হচ্ছে ক্লোরিন, এরা হচ্ছে কি মানে অধাতু, এবং এই জন্য হচ্ছে এরা কি সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। ঠিক আছে, এবং দেখা যাচ্ছে যে এরা বন্ধনগুলো এইভাবে থাকে, একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন এইভাবে বন্ধন থাকে, সমযোজী বন্ধন। ক্লোরিনের বন্ধন থাকে একটা ক্লোরিন এইভাবে বন্ধন থাকে। নাইট্রোজেনের বন্ধন থাকে আবার আলাদা, নাইট্রোজেন হচ্ছে ত্রিবন্ধন, মানে 3টে নাইট্রোজেন এইভাবেই করে মানে N2 এইভাবে গঠন করে। N2 গঠন করে হচ্ছে এইভাবে 3টা, মানে ত্রিবন্ধন, নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধন। কিন্তু অক্সিজেনের বেলা যেটা হয় সেটা হচ্ছে ভিন্ন কেস, সেটা হচ্ছে অক্সিজেনের বেলা দ্বিবন্ধন হয়। এটা অলওয়েজ মনে রাখবে, অক্সিজেনের বেলা কি হয় দ্বিবন্ধন হয়। এই যে অক্সিজেনের বেলা যে সমযোজী বন্ধনটা হয় সেটা হয় হচ্ছে দ্বিবন্ধন, তাইলে এটার আনসার হবে অক্সিজেন। 27 নম্বর যে কোশ্চেনটা আমাদের দিয়েছে সেখানে বলছে যে কার্বন মনোঅক্সাইড অণুতে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা। সিলেট বোর্ড 2022 সালে আসছে। ঠিক আছে, আর নিচের কোশ্চেনটাতে বলছে যে অ্যামোনিয়া অণুতে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা। সেম কোশ্চেন। ঠিক আছে, মানে জাস্ট কোশ্চেনটা মানে কোশ্চেন ভিন্ন কিন্তু হচ্ছে প্রসিডিউর সেম। ঠিক আছে, তো আমি নিচেরটা করে দিই, উপরেরটা তোমরা নিজেরা করবে। ঠিক আছে, তোমরা নিজেরা SW করবে। তো এটা আসছে সিলেট বোর্ড 21 সালে। আচ্ছা, তো অ্যামোনিয়া অণু যে আছে, অ্যামোনিয়া আমরা জানি কি পারমাণবিক সংখ্যা 7, মানে প্রোটন সংখ্যা 7টা, ইলেকট্রন সংখ্যা 7টা। তার মানে আমি যদি নিউক্লিয়াসটা নিচে আঁকাই, অ্যামোনিয়া, ঠিক আছে 7টা। ওকে, তাহলে ধরলাম যে এটা হচ্ছে কি অ্যামোনিয়া মানে কেমিস্ট্রি। আচ্ছা, তাহলে নাইট্রোজেনে কয়টা থাকে, মানে 7টা ইলেকট্রন থাকে। তাহলে প্রথম শেলে থাকবে কয়টা, 2টা, একটা 2টা। পরের শেলে থাকবে কয়টা, পরের শেলে অবশ্যই থাকবে হচ্ছে 5টা, 2 আর 5 7। ওকে, তাহলে এখানে একটা, এখানে একটা ধরলাম হচ্ছে, এখানে একটা আর এখানে একটা। তো এখন কথা হচ্ছে যে NH3 বাকিগুলা এই যে সমযোজী বন্ধনের মধ্যে কিসে আবদ্ধ হবে, একটা হাইড্রোজেন আসছে, এইখানে একটা হাইড্রোজেন আসছে, আর এইখানে আরেকটা হাইড্রোজেন আসছে। তাহলে এখানে কি গঠন হলো, এটা NH3 বা
NH3 বা অ্যামোনিয়া গঠন হয়ে গেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাহলে মুক্ত জোর কয়টা পরে থাকে? মুক্ত জোর বলে নাই মুক্ত ইলেকট্রন কয়টা, মুক্ত ইলেকট্রন হলে দুইটা হইতো, কিন্তু বলছে যে মুক্ত জোর। ঠিক আছে, মানে জোর বা পেয়ার আকারে আমাদেরকে কনসিডার করতে হবে। তাহলে মুক্ত জোর হচ্ছে একটা, এই দুইটা মিলে তো একটা জোর হয়েছে, ঠিক না? এই জন্য আমরা এখানে এর জন্য আনসার হবে একটা। ওকে, আচ্ছা এটা তোমরা আনসার, এইটা তোমরা এইচডব্লিউ করবে নিজেরা, আমি হচ্ছে আনসারটা দিয়ে দিচ্ছি। আনসারটা হচ্ছে 3, উপরেরটার আনসার হচ্ছে 3। ঠিক আছে, আচ্ছা এরপর বলছে যে কোন মৌলটির যোজনী শূন্য? আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাসের যোজনী শূন্য। তাহলে এখন নিষ্ক্রিয় গ্যাস কোনটা? সোডিয়াম, নিয়ন, পটাশিয়াম, ক্রিপ্টন। এটা আনসার হবে হচ্ছে ক্রিপ্টন। ঠিক আছে, ক্রিপ্টন, এটার আনসার হবে হচ্ছে ক্রিপ্টন। লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে নিচের কোনটি যৌগমূলক? ঠিক আছে, তো আমরা দেখতেই পাচ্ছি সালফার ডাইঅক্সাইড যৌগ, সিলিকন ডাইঅক্সাইড বা সিলিকা এটা একটা যৌগ, P2O3 এটা একটা যৌগ, আর NO2 মাইনাস এটা হচ্ছে নাইট্রাইট। নাইট্রাইট কি যৌগমূলক বা র্যাডিক্যাল? তার মানে এটা একটা যৌগমূলক। তো এরকম আরো কয়েকটা আছে, যেমন NO2 মাইনাস নাইট্রাইট, এটাই লিখলাম, NO3 মাইনাস নাইট্রেট। ঠিক আছে, তারপর হচ্ছে SO4 2 মাইনাস মানে কি সালফেট, তারপর হচ্ছে PO4 3 মাইনাস মানে কি ফসফেট। তো এগুলো কি, এগুলো হচ্ছে একটা যৌগমূলক বা র্যাডিক্যাল। ঠিক আছে, ওকে। তো তোমাদের প্রতি আমার যে আহ্বান থাকবে সেটা হচ্ছে তোমরা যদি এই 30টা এমসিকিউ, যেই 30টা এমসিকিউ আমি তখন করে দিলাম, আচ্ছা লাস্ট কোশ্চেনটা বরিশাল বোর্ড 2021 সালে আসছিল। আচ্ছা, তো তোমরা যদি এই 30টা, আমি এটা মনে প্রাণে বিলিভ করি, তোমরা যদি এই 30টা এমসিকিউ যদি বুঝে থাকো এবং মেইন বুকটা যদি তোমরা ভালোভাবে, এখন তোমরা যদি নিজেরা মেইন বুকটা পঞ্চম অধ্যায় বা হচ্ছে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা তোমরা মেইন বুকটা একদম ভালোভাবে একবার রিডিং দাও, এটা আমি মনে প্রাণে বিলিভ করি যে এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম প্রিভিয়াস ইয়ার্সের বোর্ডে আসা এমসিকিউ তোমরা নিজেরাই প্র্যাকটিস করে বা নিজেরাই তোমরা সলভ করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তোমাদের এইচডব্লিউ থাকবে অবশ্যই তোমরা রাসায়নিক বন্ধন যে চ্যাপ্টারটা আছে সেটা মেইন বুক থেকে বুঝে বুঝে সম্পূর্ণটা একবার রিডিং দিবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ এর, সবাই এইচডব্লিউটা লিখে নিবে এবং এইচডব্লিউ অবশ্যই তোমরা টাইমলি করবে। ঠিক আছে, আচ্ছা তো রাসায়নিক বন্ধন অধ্যায় মেইন বুক রিডিং সম্পূর্ণটা একবার। ওকে, আর সেকেন্ড যে এইচডব্লিউটা থাকবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স, মানে বিগত বছরে, সেটা টেস্ট পেপার হোক বা মেড ইজি হোক, যে কোনো একটা থেকে তোমরা হচ্ছে কি করবে, টেস্ট পেপার বা মেড ইজি যে কোনো একটা নিয়ে প্রিভিয়াস ইয়ার্সের বোর্ডে আসা, বিগত বছরগুলোতে বোর্ডে আসা যে এমসিকিউগুলো আছে এই রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের, সেখান থেকে 100টা এমসিকিউ তোমরা নিজেরা প্র্যাকটিস করবে বা সলভ করবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। আর কথা হচ্ছে যে সবশেষে আমি একটা ডিরেকশন দেবো, সেটা হচ্ছে যে প্রতিটা ক্লাসেই আমি লাস্টে যে ডিরেকশনটা দিই সেটাই দিব, আজকের ক্লাসও তার ব্যতিক্রম নয়। সেটা হচ্ছে তোমাদের হাতে এখন যে সময়টুকু আছে অবশ্যই তোমরা এই সময়টুকুকে কাজে লাগাবে। আমি মনে প্রাণে বিলিভ করি মহান আল্লাহ তাআলার রহমতে তোমরা প্রত্যেকেই যেই বোর্ড থেকেই পরীক্ষা দাও না কেন তোমরা প্রত্যেকেই ভালো একটা ফলাফল করতে পারবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।